এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা রইল। এবছর যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের এই জিকে ক্লাসটি অর্থাৎ আজকে এম রয় চ্যানেল আপনাদের সকলের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করবে তা হলো জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় করা হয়, আজকে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি শুনবে এবং নোটস করার চেষ্টা করবে। আশা রাখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো আগামী দিনে হতে চলেছে সেখানে কোনো না কোনো কোশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা সবার প্রথমে বিভিন্ন যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে সেখান থেকে কিছু কোশ্চেন জানব। সবার প্রথমে যে প্রশ্নটি রাখা হচ্ছে সেটি হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কি? বিগ ব্যাং থিওরি হচ্ছে দি অরিজিন অফ ইউনিভার্সিটি। দি অরিজিন অফ ইউনিভার্সিটি হচ্ছে বিগ ব্যাং থিওরি। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কসমোলজি। কসমোলজি কি? দি স্টাডি অফ ইউনিভার্স। দি স্টাডি অফ ইউনিভার্স সম্পর্কিত যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে কসমোলজি। অর্থাৎ আমরা কি জানলাম? আমরা জানলাম যে পৃথিবীর অরিজিন সম্পর্কিত যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি, আর পৃথিবী সংক্রান্ত যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে কসমোলজি। এবং এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইনোলজি। সাইনোলজি কি? দি স্টাডি অফ মুন, অর্থাৎ মুন সম্পর্কিত যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে সাইনোলজি। এরপর তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে প্রথম ভারতীয় মহাকাশচারী। প্রথম ভারতীয় মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। রাকেশ শর্মা। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কতটা? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কিমি। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দূরত্ব অনুসারে পৃথিবীর অবস্থান হচ্ছে তৃতীয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আয়তন অনুসারে গ্রহদের মধ্যে পৃথিবী কততম? আয়তন অনুসারে কিন্তু হচ্ছে পঞ্চম। মনে রাখবে। পৃথিবী গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি? পৃথিবী যে গ্রহ রয়েছে তার উপগ্রহের সংখ্যা হচ্ছে একটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। অর্থাৎ গ্রহের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো করা হয় এই কয়েকটা কোশ্চেন তোমাদের খুব গুরুত্ব সহকারে কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কতটা? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য হচ্ছে 43 কিমি। 43 কিমি। ওকে, এবারে আমরা বিভিন্ন অবস্থান সম্পর্কে জানব। সেটা হচ্ছে অনুসুর অবস্থান, অপসুর অবস্থান এবং জলবিষুব ও মহাবিষুব। এই কয়েকটা তারিখ আমাদের মনে রাখতে হবে। ওকে, অনুসুর যেটা অনুসুর অর্থাৎ এখানে দূরত্বটা কিন্তু কম, তাই 3 জানুয়ারি হচ্ছে অনুসুর। অপসুর হচ্ছে 4 জুলাই। ওকে, 4 জুলাই। আরেকবার বলছি, অনুসুর যেটা রয়েছে সেটা হচ্ছে দূরত্ব কম, সেখানে যে তারিখটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে 3 জানুয়ারি। আর অপসুর দূরত্ব বেশি এবং ডেটটা হচ্ছে 4 জুলাই। এখানে আরও দুটো বিষয়ে তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে মহাবিষুব এবং জলবিষুব।
একুশে মার্চ বলা হচ্ছে মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর যে তারিখটা রয়েছে সেই তারিখটাকে বলা হচ্ছে জলবিষুব। এখানে একটা পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিষুব। বিষুব শব্দের অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। ওকে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আহ্নিক গতির ফলে কি কি ঘটনাগুলো ঘটে। আহ্নিক গতির ফলে কি কি ঘটনা ঘটে সেটা হচ্ছে দিন রাত্রি, জোয়ার ভাটা, সূর্যোদয় এবং সূর্যাস্ত, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে সূর্যোদয় এবং সূর্যাস্ত আর দিন রাত্রি। এই যে ঘটনাগুলো রয়েছে, এই যে পিরিয়ডিক টাইমের যে ঘটনাগুলো রয়েছে, কিছু সময়ের যে ঘটনাগুলো রয়েছে, সেটা আহ্নিক গতির ফলাফল। পরিক্রমণ বা বার্ষিক গতির যে ফলাফল, এখানে যে টার্মগুলো একটু লম্বা ধরনের হয়, যেমন দিন রাত্রি হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন, এগুলো হচ্ছে পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল। ওকে, নেক্সট 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কতটা হয়। 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, এবং 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে হচ্ছে 4 মিনিট। এটাও কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবং নতুন তারিখ শুরু হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা থেকে। এমরয় চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। শিলা, এখান থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে সিয়াল কি, সীমা কি, শিলা কয় প্রকার, রূপান্তরিত শিলার উদাহরণগুলো কি রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। সিয়ালের মধ্যে কোন মৌলিক উপাদানগুলো রয়েছে, যেমন সিলিকন এবং অ্যালুমিনিয়াম। সিয়াল এই শব্দটাকে ভাঙতে হবে, সি আর আল। সি মানে সিলিকন আর আল মানে অ্যালুমিনিয়াম। ওকে, এল অর্থাৎ এসআই আর এল। সি মানে সিলিকন। ওকে, এবং মা মানে ম্যাগনেসিয়াম, এমজি। ওকে, শিলা হচ্ছে 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলাগুলো এখানে কিন্তু মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে যে আগ্নেয় শিলাগুলো কি রয়েছে, যেমন রয়েছে বেসল্ট, গ্রানাইট, এগুলো কিন্তু আগ্নেয় শিলা। পাললিক শিলার ক্ষেত্রে তোমাদের একটু সুবিধা রয়েছে, এখানে মনে রাখার সুবিধা, বিভিন্ন পাথরগুলো বেলে পাথর, চুনা পাথর, ওকে, কাদা পাথর, এগুলো হচ্ছে পাললিক শিলা। রূপান্তরিত শিলাগুলো কি কি, যেমন রয়েছে নাইস, অ্যামফিবোলাইট, হর্নব্লেড, কোয়ার্টজাইট, মার্বেল, স্লেট। ওকে, এগুলো কি, এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা। ভূমিকম্প থেকে আমাদের কোন কোন পয়েন্টসগুলো জানতে হবে, এখানে জানতে হবে যে ভূমিকম্পের তরঙ্গকে কটি ভাগে ভাগ করা হয়েছে, কোন তরঙ্গটার গতিবেগ সবথেকে বেশি এবং কোন তরঙ্গে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়, এগুলো বিষয় আমাদের জানতে হবে। এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, সেটাও জানতে হবে, বিভিন্ন পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ভূমিকম্পের উৎস নির্ণয়, অর্থাৎ ভূমিকম্প যে হলো সেটা আমরা কি করে বুঝতে পারবো, কোন যন্ত্রের মাধ্যমে বুঝতে পারবো, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি হবে সেটা কোন স্কেলের মাধ্যমে জানতে পারবো, এবং ভূমিকম্পের তীব্রতা কতটা হলো না হলো সেটা আমরা কি করে জানবো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে আমাদের জানতে হবে। তো সবার প্রথমে আমরা যে প্রশ্নটা জানবো সেটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ কয় প্রকার। ভূমিকম্প তরঙ্গ হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ বা মুখ্য তরঙ্গ বা পি ওয়েভ। ওকে, এই প্রাথমিক তরঙ্গ হচ্ছে সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ, যার গতিবেগ হচ্ছে 5 থেকে 14 কিমি পার সেকেন্ডে। ওকে, এটার গতিবেগ সব থেকে বেশি। এবং তারপরে রয়েছে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ, এটা হচ্ছে একটা তির্যক তরঙ্গ। সবশেষ যে তরঙ্গটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে পার্শ্ব তরঙ্গ বা ব্যষ্ট তরঙ্গ, যাকে এল তরঙ্গ বলা হচ্ছে। এটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে বিধ্বংসী বা ধ্বংসাত্মক যে তরঙ্গ সেটা হচ্ছে পার্শ্ব তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। ওকে, এবার
ভূমিকম্পের উৎস আর ভূমিকম্পে তরঙ্গের যে গতিবেগ, এটা আমরা যে যন্ত্রের সাহায্যে জানব সেটা হচ্ছে সিসমোগ্রাফ। নেক্সট রয়েছে ভূমিকম্পের তীব্রতা। এই ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী যে যন্ত্র সেটা হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল, এখানে ছোট্ট করে দুটো পয়েন্টস বলে রাখছি। সেটা হচ্ছে রিক্টার স্কেল 10টা মাত্রায় দাগ কাটা থাকে, সেখানে 5 মাত্রা অতিক্রম করলেই বুঝতে হবে সেটা অবশ্যই জীবন এবং সম্পত্তি হানির হতে পারে। ওকে, এরপরে যে পয়েন্টসটা বা যে টপিকটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আবহ বিকার। এখানে কি কি আমরা জানবো? এখানে আমরা জানবো যে আবহ বিকার কয় প্রকার এবং কোন আবহ বিকার কোথায় বেশি হয়। ওকে, তো সবার প্রথমে আমরা জানবো আবহ বিকারটা কি। আবহ বিকারটা মূলত আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, যখন সেই উপাদানগুলো দ্বারা ভূপৃষ্ঠে নানা রকম আকার আকৃতির পরিবর্তন ঘটে সেটাকে আবহ বিকার বলছে। আবহ বিকার 3 প্রকার: যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার এবং জৈবিক আবহ বিকার। এই যে যান্ত্রিক আবহ বিকার রয়েছে, এটা সবথেকে বেশি হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে এবং শীতল পার্বত্য অঞ্চলে। ওকে, এবং গ্রানাইট শিলায় সবথেকে এটা বেশি দেখা যায়। নেক্সট রয়েছে রাসায়নিক আবহ বিকার। এই রাসায়নিক আবহ বিকার সবথেকে বেশি দেখা যায় বৃষ্টিবহুল অঞ্চলে, অর্থাৎ যেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। জৈবিক আবহ বিকার, এখানে এই জৈবিক আবহ বিকারে কারা অংশগ্রহণ করেছে? বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী। তোমরা একটা উদাহরণ দিলে এই ঘটনাটি তোমাদের একদম স্পষ্ট হয়ে যাবে। অনেক সময় তোমরা দেখবে যে পাকা রাস্তার নিচে বা পাকা রাস্তার পাশে কিছু গাছ রয়েছে, বড় গাছ রয়েছে, এবং সেই শিকড়গুলো দেখবে রাস্তার যে পাকাটা থাকে সেটাকে কিন্তু ফাটিয়ে দেয়, তাই তো? তো বিভিন্ন উদ্ভিদ কিন্তু ভূমিরূপ গঠনে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রাণীও অংশগ্রহণ করে, যেমন ইঁদুর হতে পারে। ওকে, নেক্সট আমরা জানবো রেগোলিথ কি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মস, রেগোলিথ কি। ওকে, রেগোলিথ কি? রেগোলিথ কি এই বিষয়টা আমাদের যদি জানতে হয় তাহলে আমাদের এখানে কিছু পয়েন্টস মনে রাখতে হবে। আবহ বিকারের ফলে শ্রেষ্ঠ শিলাচূর্ণের দ্বারা ভূত্বকের উপর যে আস্তরণ পড়ে সেটাকে বলা হচ্ছে রেগোলিথ। এবার নদী সম্পর্কে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো জানবো সেগুলো আমরা জেনে নিই। নিত্যবহ নদী। নিত্যবহ নদী কাকে বলছে? সারা বছর যে নদীতে জল থাকে সেটাকে নিত্যবহ নদী বলছে। এই নিত্যবহ নদীগুলো কিন্তু হিমবাহ বা ঝরনা দ্বারা সৃষ্ট হয়, এবং এর একটা উদাহরণ হচ্ছে গঙ্গা। অনিত্যবহ নদী কাকে বলছে? যে নদীগুলোতে সারা বছর জল থাকে না, অর্থাৎ যেগুলো বৃষ্টির জলে পুষ্ট, অর্থাৎ বৃষ্টির জলে যেগুলো পুষ্ট সেই নদীগুলোকে বলা হচ্ছে অনিত্যবহ নদী। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লুনি, অজয়। ওকে, আদর্শ নদী কাকে বলছে? আদর্শ নদী বলা হচ্ছে যে নদীর 3টা গতি দেখা যায়। এই 3টা গতি কি কি? উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। যে নদীর মধ্যে আমরা এই 3টা গতি স্পষ্ট করে দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে আদর্শ নদী। উদাহরণ হিসাবে আমরা গঙ্গাকে বলতে পারি। গঙ্গার উপনদীগুলো কি কি? গঙ্গার উপনদীগুলো হচ্ছে যমুনা, গোমতী, ঘড়ঘড়া, দামোদর, অজয়, সোন, গণ্ডক। আর গঙ্গার শাখা নদী, গঙ্গার শাখা নদী কিন্তু হচ্ছে পদ্মা। ওকে, এবারে তোমাদের মনে রাখতে হবে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়? সেটা হচ্ছে নিম্নগতি। ওকে, জলপ্রপাত, ক্যানিয়ন, গিরিখাত এগুলো কিন্তু নদীর উচ্চ গতিতে দেখা যায়। এবারে আমরা জানবো বায়ুর স্তর। বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো জানবো। এখানে আমরা সবার প্রথমে ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল সম্পর্কে জানব। এই স্তরের মধ্যে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো সব থেকে বেশি হয়, যার জন্য এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তর। এই স্তরের মধ্যে কি রয়েছে? এই স্তরের মধ্যে রয়েছে ওজোন লেয়ার, এবং এই স্তরের মধ্যে জেট বিমানগুলো চলাচল করে। কেন? বায়ুমণ্ডলে তো অনেকগুলো স্তর রয়েছে, তো অন্যান্য স্তরগুলোতে জেট বিমান চলাচল না করে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কেন চলাচল করছে? তার মূল কারণ হচ্ছে এই স্তরের মধ্যে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এই ঘটনাগুলো ঘটে না, যার জন্য এই মণ্ডলকে শান্ত মণ্ডল বলা হচ্ছে, এবং এজন্যই মূলত এখানটায় জেট বিমানগুলো চলাচল করে।
এবং এই স্তরের মধ্যেই ওজোন স্তর অবস্থান করছে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে আয়নোস্ফিয়ার থেকে। বেতার তরঙ্গ কিন্তু আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এমরয় চ্যানেলের পক্ষ থেকে যে ক্লাসটি তোমাদের সকলের সামনে রাখা হয়েছে তা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এমরয় চ্যানেল তোমাদের সকলের উদ্দেশ্যে বলছে, তোমাদের কোনো বিষয়ে বা কোনো টপিকে যদি কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই সেন্ড করে পাঠাবে। আশা রাখছি দুদিনের মধ্যে তোমাদের সেই বিষয়ে সেই টপিকের উপর সম্পূর্ণ নোটস পিডিএফ আকারে দেওয়া হবে। আবহাওয়া এবং জলবায়ু, এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো পড়ব সেটা হচ্ছে মিলিবার কি। বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। ওকে, নট কি? নট হচ্ছে বায়ু প্রবাহ পরিমাপের একক নট। এই দুটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। মিলিবার কি? মিলিবার হচ্ছে বায়ুর চাপ মাপার একক, আর নট হচ্ছে বায়ু প্রবাহ মাপার একক হচ্ছে নট। ওকে, বিভিন্ন বায়ু প্রবাহের উদাহরণগুলো আমাদের জানতে হবে। বিভিন্ন বায়ু প্রবাহের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। যেমন স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু, এগুলো কোন বায়ুর উদাহরণ? এগুলো কিন্তু সাময়িক বায়ুর উদাহরণ। কালবৈশাখী কোন বায়ুর উদাহরণ? সেটা হচ্ছে স্থানীয় বায়ুর উদাহরণ। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবারে আমরা বিভিন্ন তৃণভূমিগুলো সম্পর্কে জানবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা দেখছি পেইরি কথাকার তৃণভূমিকে বলা হচ্ছে, ডাউন্স কথাকার তৃণভূমিকে বলা হচ্ছে, বেল্ট কথাকার তৃণভূমিকে বলা হচ্ছে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা অনেক সময় পেয়ে যাও। তো পেইরি বলা হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমিকে বলা হচ্ছে পেইরি। দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে বলা হচ্ছে পম্পাস। রাশিয়া আর ইউরোপের তৃণভূমিকে বলা হচ্ছে স্টেপস। অস্ট্রেলিয়ার তৃণভূমিকে বলা হচ্ছে ডাউন্স এবং দক্ষিণ আফ্রিকার তৃণভূমিকে বলা হচ্ছে ভেল্ট। ওকে, আচ্ছা, কোন মেঘে শিলাবৃষ্টি হয়? সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ থেকে কিন্তু শিলাবৃষ্টি হয়। ওকে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অ্যালবেডোর পরিমাণ কত? তার উত্তর হচ্ছে 34। ওকে, এবারে মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা জানবো বা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন রাখবো, যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন করা হয়। মহাদেশের সংখ্যা হচ্ছে 7টি। ওকে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কুমেরু মহাদেশ। এবং সবথেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া এবং সবথেকে ছোট হচ্ছে কুমেরু মহাদেশ। ওকে, এবারে আমরা জানবো মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি। প্রশান্ত মহাসাগর আয়তনে সবথেকে বড়, আটলান্টিক মহাসাগর আয়তনে দ্বিতীয় এবং ভারত মহাসাগর যেটা রয়েছে সেটা হচ্ছে আয়তনে 3rd। ওকে, এরপরে রয়েছে দক্ষিণ মহাসাগর এবং সুমেরু মহাসাগর। এবারে এখান থেকে কি কি কোশ্চেন করা হয়? এখান থেকে মূলত দুটি কোশ্চেন করা হয়, যে মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? মারিয়ানা খাত সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর বৃহত্তম ও গভীরতম, সবথেকে বড় আর সবথেকে গভীরতম যে মহাসাগর সেটাকে কিন্তু বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর। ওকে, তারপরে যে প্রশ্নটি রাখা হচ্ছে সেটি হচ্ছে একটি মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের মধ্যে
সময়ের ব্যবধান কত? তা হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। এবারে আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে কিছু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আলোচনা করব, যেখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন করা হয়ে থাকে। জলবায়ু, জলবায়ু হচ্ছে অত্যন্ত 35 বছরের গড় অবস্থা। ওকে, 35 বছরের গড় অবস্থা। এই কোশ্চেনটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। সিজিগি, সিজিগির অর্থ কি? সিজিগির অর্থ হচ্ছে যোগ বিন্দু, যোগ বিন্দু। অনসুর অবস্থান, অনসুর অবস্থানকে বলা হচ্ছে পেরিগি, পেরিগি। ওকে, আর অপসুর অবস্থান, অপসুর অবস্থানকে বলা হচ্ছে অ্যাপোগি, অ্যাপোগি। ওকে, নেক্সট রয়েছে ইকোসিস্টেম, ইকোসিস্টেম। ইকোসিস্টেমে প্রবক্তা হচ্ছে এইজি টেমসলি এবং ইকোলজি, ইকোলজি শব্দের বা ইকোলজি প্রবক্তা হচ্ছে আর্নেস্ট হেকেল। ওকে, নেক্সট রয়েছে অটো ইকোলজি কি এবং সিনকোলজি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। অটো ইকোলজি কি? অটো ইকোলজি হচ্ছে একটা নির্দিষ্ট জীব সম্পর্কে যখন আলোচনা থাকবে, পার্টিকুলার একটা জীব সম্পর্কে যখন আলোচনা থাকবে, সেটাকে বলা হচ্ছে অটো ইকোলজি। আর সিনকোলজি কোনটাকে বলা হচ্ছে? যখন একটি নির্দিষ্ট অঞ্চলের, যখন একটা নির্দিষ্ট অঞ্চলের, অর্থাৎ এখানে অঞ্চলটা নির্দিষ্ট করা থাকবে এবং সেখানকার জীব সম্প্রদায়ের যে আলোচনা, সেটাকে বলা হচ্ছে সিনকোলজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী, উভমুখী কি? উভমুখী হচ্ছে কিন্তু খনিজ প্রবাহ। ওকে, শক্তি প্রবাহ মডেল যে প্রবর্তন করেছিলেন তার নাম কি? সেটা হচ্ছে ওডাম, ওডাম। ওকে, নেক্সট প্রশ্ন, পিরামিড বিপরীতমুখী হয় কাদের? পিরামিড বিপরীতমুখী হয় পরজীবীদের। ওকে, পরজীবীদের পিরামিড কিন্তু কি হয়? বিপরীতমুখী হয়। আচ্ছা, এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে জীবমণ্ডলের বিস্তৃতি কত কিমি পর্যন্ত? জীবমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 13 কিমি পর্যন্ত বিস্তৃত। ওকে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে 6 কিমি আর সমুদ্র পৃষ্ঠে 7 কিমি পর্যন্ত কিন্তু জীবমণ্ডলের বিস্তৃতি, অর্থাৎ জীবমণ্ডলের বিস্তৃতি হচ্ছে মোট 13 কিমি। এবারে ভারতের ভূপ্রকৃতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হচ্ছে। এখানে সবার প্রথমে যে প্রশ্নটি রাখব তা হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ। ওকে, এবং জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু হচ্ছে যোগী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ। আয়তন অনুসারে, আয়তন অনুসারে সর্বপ্রধান রাজ্য ভারতের কোনটি? সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের আয়তন কিন্তু সবথেকে বেশি। ওকে, পৃথিবীর উষ্ণতম স্থান, পৃথিবীর উষ্ণতম হচ্ছে জেকোবাবাদ, সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে অবস্থিত। নদীমাতৃক দেশ কোনটা? বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, নদীমাতৃক রাজ্য, নদীমাতৃক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আর যদি জেলা বলে তাহলে অবশ্যই হবে কোচবিহার। ওকে, আচ্ছা, করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? করমণ্ডল উপকূল তামিলনাড়ু। মালাবার উপকূল কেরালা। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই। ওকে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেট্টা। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় হচ্ছে পরেশনাথ, পরেশনাথ। এবং ভারতের সর্বোচ্চ মালভূমি, ভারতের যদি সর্বোচ্চ মালভূমি বলে সেটা হবে লাদাখ, আর যদি বিশ্বের বলে তাহলে হবে পামির। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু।
যদি ভারতের সর্বোচ্চ মালভূমি বলে তখন কিন্তু হবে লাদাখ, আর যদি বিশ্বের বলে তখন হবে পামির। ওকে, নেক্সট, চলমান বালিয়াড়িগুলিকে রাজস্থানে কী বলে? সেটা হচ্ছে ধ্রিয়ান। তারপরে রয়েছে খাদার। খাদার হচ্ছে নবীন পলিগঠিত যে অঞ্চল সেটাকে খাদার বলা হচ্ছে। ভাঙর বলা হচ্ছে প্রাচীন পলিগঠিত যে অঞ্চল সেটাকে ভাঙর বলা হচ্ছে। নেক্সট রয়েছে পূর্ব উপকূলের উল্লেখযোগ্য উপহ্রদ। পূর্ব যে উপকূলগুলো রয়েছে তার উল্লেখযোগ্য যে উপহ্রদ সেটা হচ্ছে পুলিকট। আর পশ্চিম উপকূলের উল্লেখযোগ্য উপহ্রদ হচ্ছে ভেম্বানাথ বা কোয়াল। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। এবারে আমরা নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আবারও বলছি, এমরয় চ্যানেল এখন থেকে সপ্তাহে 5 দিন অনলাইনে ক্লাস রাখবে। সোম থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত অনলাইন ক্লাস থাকবে। আচ্ছা, এবারে আমরা নদী সম্পর্কে জানব। সর্বাধিক জল বহন করে কোন নদী? সর্বাধিক জল বহন করে ভারতের যে নদী সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। ওকে, অন্তর্বাহিনী নদী কোনগুলো? অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি এবং অজয়, ইম্ফল, ঘাঘর। ওকে, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হচ্ছে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে গোদাবরীকে। ওকে, ভারতের যে পূর্ব বাহিনী নদী সেগুলো কোনগুলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখন এই টার্মের কোশ্চেনগুলোই বেশি করা হয়, যে ভারতের পূর্ব বাহিনী নদী কোনগুলো। ভারতের পূর্ব বাহিনী নদী হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পশ্চিম বাহিনী নদী কোনগুলো? নর্মদা, তাপ্তি। অন্তর্বাহিনী নদী কোনগুলো? লুনি, ইম্ফল, ঘাঘর, অজয়। ওকে, ভারতের উত্তর ভারতের নদী কোনগুলো? উত্তর ভারতের নদী হচ্ছে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। ওকে, দক্ষিণ ভারতের নদী কোনগুলো? গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী। গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে। ওকে, নেক্সট, এবারে আমরা উদ্ভিদ সম্পর্কে জানব। ভারতে বনভূমির পরিমাণ সর্বাধিক রয়েছে মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট রয়েছে পার্বত্য অঞ্চলের গাছগুলো কীরকম হয়? লম্বা এবং সুচালো প্রকৃতির হয়, কিন্তু লম্বা এবং সুচালো হয়। যারা দার্জিলিং বা সিকিম যারা গেছো তারা অবশ্যই ফলো করবে যে সেখানকার গাছগুলো কিন্তু দেখবে অনেকটা লম্বা হয় এবং সুচালো প্রকৃতির হয়। ওকে, আচ্ছা, হিমালয় পর্বতের উচ্চ অংশে যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যায়, হিমালয় যে পর্বত রয়েছে এবং সেখানে যে গাছগুলো দেখা যায় সেগুলো কিন্তু হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। মৃত্তিকা সম্পর্কে এবার আমরা ডিটেলসে জানব। মৃত্তিকা সম্পর্কে। ওকে, ছোটনাগপুরের যে মৃত্তিকা সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা ছোটনাগপুরের। ওকে, সবথেকে উর্বর মৃত্তিকা হচ্ছে পলিমাটি। পেডোক্যাল মৃত্তিকার রং কিন্তু কালো। পেডালফার মৃত্তিকার রং বাদামি হয়, লাল, হলুদ রঙেরও হয়। ওকে, আচ্ছা, ডেকান ট্রাপ অঞ্চলের যে মৃত্তিকা সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকার রং কিন্তু কালো। ওকে, এখানে যে গুরুত্বপূর্ণ 3টা টার্ম যেগুলো পরীক্ষায় অনেকবার এসেছে সেটা হচ্ছে খাদার, ভাঙর এবং ভাবর। খাদার তো একটু আগেই বললাম নবীন পলিমৃত্তিকা, ভাঙর হচ্ছে প্রাচীন পলিমৃত্তিকা, আর ভাবরটা হচ্ছে তরাই অঞ্চলের মৃত্তিকাটাকে ভাবর বলা হচ্ছে। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের যে জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে বক্সা ডুয়ার্স জলপাইগুড়ি। এখন কিন্তু এটা আলিপুরদুয়ারের অন্তর্গত। ওকে, এখানে বার্ষিক যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে 455 সেমি। এবারে আমরা ফসল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব। ধান উৎপাদনে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, কিন্তু মনে রাখতে হবে ধান এবং গম উৎপাদনে অর্থাৎ হেক্টর প্রতি ধান ও গম উৎপাদনে কিন্তু প্রথম হচ্ছে পাঞ্জাব। ওকে,
পাঞ্জাব। আর সবথেকে বেশি গম উৎপাদন হয় সেটা হচ্ছে ইউপিতে, মনে রাখবে। ধান সবথেকে বেশি উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে, গম সবথেকে বেশি উৎপাদিত হয় ইউপিতে। আর মনে রাখবে ধান ও গম হেক্টর প্রতি সবথেকে বেশি উৎপাদন হয় পাঞ্জাব। সর্বাধিক কফি উৎপাদিত হয় কর্ণাটকে, আবার কর্ণাটকে কিন্তু সবথেকে বেশি রাগি উৎপাদিত হয়। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, তুলা উৎপাদনে প্রথম হচ্ছে গুজরাট। শীতকালীন যে ফসল সেটা রবি ফসল, এটা সকলে জানো। খারিফ শস্য কোনটাকে বলা হচ্ছে? বর্ষাকালীন যে ফসল সেটাকে বলা হচ্ছে খারিফ শস্য। ওকে, এবারে আমরা জানবো ভারতের খনিজ শক্তি এবং শিল্প সম্পর্কে। অভ্র উৎপাদনে ভারতে প্রথম হচ্ছে ঝাড়খণ্ড, অভ্র উৎপাদনে। ওকে, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে প্রথম হচ্ছে ওড়িশা। সরি, নেক্সট, ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে দার্জিলিংয়ের সিদ্রাপং। দার্জিলিংয়ের সিদ্রাপং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। নেক্সট যে প্রশ্নটি রাখা হয়েছে, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরায়। ওকে, টিস্কো, টিস্কো অবস্থিত হচ্ছে জামশেদপুরে, জামশেদপুরে। আজকের এই জিওগ্রাফির PYQ যে ক্লাসটা রাখা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল চাকরি প্রার্থীদের জন্য। ওকে, এবারে যে প্রশ্নটা আমরা জানবো সেটা হচ্ছে কলকাতার স্থানীয় সময় ধরা হয় কত ডিগ্রি দ্রাঘিমাকে? অনেকবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। কলকাতার স্থানীয় সময় ধরা হয় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে। ওকে, প্রতি কত বছর অন্তর জনগণনা শুরু হয় বা জনগণনা করা হয়? সেটা হচ্ছে 10 বছর অন্তর। আচ্ছা, সবথেকে বড় রাজ্য কোনটা? সবথেকে বড় রাজ্য রাজস্থান। কিছুক্ষণ আগেই বলা হলো এই প্রশ্নটা। আচ্ছা, নেক্সট, এখান থেকে যে প্রশ্নটা রাখা হচ্ছে নবীনতম রাজ্য। নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানা। ওকে, অন্ধ্রপ্রদেশ রাজ্যটাকে ভেঙে এটি তৈরি করা হয়। আচ্ছা, তারপরের যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে সবথেকে জনসংখ্যা বেশি কোথায়? সবথেকে জনসংখ্যা বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। এবং সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? সেটা হচ্ছে কেরালা। কিন্তু সবথেকে কম সেটা হচ্ছে বিহার। ওকে, নারী শিক্ষার হার কিন্তু সবথেকে কম, সেটা হচ্ছে বিহার। ওকে, নেক্সট, বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়? সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। আচ্ছা, করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? তেলেঙ্গানা। ওকে, সরি, তেলেঙ্গানা না, এটা হবে তামিলনাড়ু। তামিলনাড়ু, করমণ্ডল উপকূল অবস্থিত তামিলনাড়ু, তামিলনাড়ু। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, করমণ্ডল উপকূল কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, ভারতের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন রামে। আর যদি বলে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায়? সেটা হচ্ছে বক্সা ডুয়ার্স। ওকে, সবথেকে কম হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে ময়ূরেশ্বরের বীরভূম। ওকে, ভারতের পূর্বতম দ্রাঘিমায় অবস্থিত রাজ্যটির নাম কি? ভারতের পূর্বতম দ্রাঘিমায় অবস্থিত রাজ্যটির নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। এবং পশ্চিমতম দ্রাঘিমায় অবস্থিত রাজ্যটি হলো গুজরাট। নেক্সট, ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু, ভারতের যে জলবায়ু সেটি কেমন প্রকৃতির? ভারতের যে জলবায়ু রয়েছে সেটির প্রকৃতি কেমন?
এর উত্তর হচ্ছে ভারতের যে জলবায়ু তা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এখান থেকে তোমাদের যে প্রশ্নটি মনে রাখতে হবে তা হলো পশ্চিমবঙ্গের জলবায়ু কী ধরনের। পশ্চিমবঙ্গের জলবায়ু কী ধরনের? পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির। অর্থাৎ এখান থেকে যে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমাদের সামনে রাখা হলো তা হলো ভারতের পূর্বতম দ্রাঘিমায় অবস্থিত রাজ্যটির নাম কি এবং পশ্চিমতম দ্রাঘিমায় অবস্থিত রাজ্যটির নাম কি। পূর্বতম দ্রাঘিমায় অবস্থিত রাজ্যটির নাম হচ্ছে অরুণাচল প্রদেশ এবং পশ্চিমতম দ্রাঘিমায় অবস্থিত রাজ্যটির নাম হচ্ছে গুজরাট। ভারতের জলবায়ু হচ্ছে ভারতের যে জলবায়ু সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এবং পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির। ওকে, নেক্সট আমরা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক জনসংখ্যা লক্ষ্য করা যায় দিল্লি এবং সবথেকে কম হচ্ছে লাক্ষাদ্বীপ। এরপরে রয়েছে সবচেয়ে বেশি শহরে বাস করে লোক তা হচ্ছে গোয়াতে। ওকে, এবং সবচেয়ে কম গ্রামে বাস করে গোয়াতে। ওকে, নেক্সট যে প্রশ্নটি তোমাদের সামনে রাখা হয়েছে তা হলো দক্ষিণ ভারতের প্রধান নদী কোনটি। যে কোশ্চেনটি একটু আগেই করা হয়েছে তা হলো গোদাবরী। আমরা অন্তর্বাহিনী নদী লুনি পড়েছিলাম। আচ্ছা, লুনি নদীর উৎস কোথায়? লুনি নদীর উৎস হচ্ছে আরাবল্লীর পর্বতের যে পুষ্কর উপত্যকা রয়েছে সেই পুষ্কর উপত্যকা থেকে অন্তর্বাহিনী নদী লুনির উৎপত্তি হয়েছে। ওকে, এবারে সবথেকে বেশি এসটি দেখা যায় কোন স্টেটে? তা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবথেকে বেশি এসটি দেখা যায়, অর্থাৎ শিডিউল কাস্ট দেখা যায়। এবং এসটি সবচেয়ে বেশি দেখা যায় মধ্যপ্রদেশ। আচ্ছা, নেক্সট আমরা যেখান থেকে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব তা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চলকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভাঙড় এবং অন্যটি হচ্ছে নবীন পল্লিমৃত্তিকা, ভাবর এবং তরাই। এগুলো সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নিই। ভাঙড় হচ্ছে প্রাচীন পল্লিমৃত্তিকা এবং নবীন পল্লিমৃত্তিকা সেটা হচ্ছে পাঞ্জাবে বেট নামে পরিচিত। এরপরে রয়েছে ভাবর এবং তারপরে রয়েছে তরাই। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি, স্যাঁতস্যাঁতে ভূমি। ওকে, আচ্ছা, এবারে আমরা গঙ্গা নদী সম্পর্কে একটু ডিটেলসে জানব। গঙ্গার যে বাম তীরের যে নদীগুলো রয়েছে সেগুলো কি কি? বাম তীরের এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হয় যে বাম তীরের দুইটা নদীর নাম কি। সেটা হচ্ছে রামগঙ্গা, গোমতী, কালী, গণ্ডক, কোশি, ঘরগড়া। ওকে, আর ডান তীরের দুইটা নদী হচ্ছে যমুনা এবং সোন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স দুটো কোশ্চেন যে গঙ্গার বাম তীরের দুইটা উপনদী এবং ডান তীরের দুইটা উপনদীর নাম। ওকে, এরপরে যেটা রয়েছে যে দৈর্ঘ্যের বিচারে ভারতের দীর্ঘতম নদী, দৈর্ঘ্যের বিচারে ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। এবারে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আয়তনে পশ্চিমবঙ্গ হচ্ছে 13তম। ওকে, এবং বিশ্বের মধ্যে
ভারত হচ্ছে সপ্তম। পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং সর্বাধিক জনসংখ্যা লক্ষ্য করা যায় উত্তর 24 পরগনায়। জনসংখ্যার পশ্চিমবঙ্গ ভারতে হচ্ছে চতুর্থতম। জনসংখ্যায় পশ্চিমবঙ্গ ভারতে হচ্ছে চতুর্থতম, ফার্স্ট হচ্ছে ইউপি। ওকে, এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের আয়তন কার আয়তনের সমান? তা হচ্ছে পর্তুগালের সমান। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষর জেলা কোনটি? সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর সবথেকে কম সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। ওকে, পশ্চিমবঙ্গের এসটি উপজাতিগুলো কি কি? পশ্চিমবঙ্গের এসটি উপজাতিগুলি হলো রাভা, সাঁওতাল, লোধা এবং টোটো। এখান থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হলো টোটো প্রজাতিদের বাসস্থান কোথায় দেখা যায়? সেটা হচ্ছে আলিপুরদুয়ারে। ওকে, মাদারিহাটের কাছে। ভারতে সবচেয়ে বেশি এসটি তপশিলি যে উপজাতি দেখা যায় সেটা কোন উপজাতি? তা হচ্ছে ভিল উপজাতি। এই ভিল উপজাতি এসটি যে উপজাতিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম, যেটি ভারতে সবথেকে বেশি দেখা যায়। নেক্সট রয়েছে জনঘনত্ব। জনঘনত্ব সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা হচ্ছে কলকাতা। ওকে, এবং সবথেকে কম যদি বলি, আগে ছিল পুরুলিয়া, এখন হয়ে যাবে কালিম্পং। ওকে, নেক্সট সবথেকে বড় জেলা আয়তনের দিক থেকে হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে কলকাতা। এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওকে, আর যদি ভারতের মধ্যে বলে তাহলে কি হবে? সবথেকে বড় রাজ্য হয়ে যাবে ইউপি, এটা রাজস্থান হবে। আয়তনে সবথেকে বড় হচ্ছে রাজস্থান আর সবথেকে ছোট হয়ে যাবে গোয়া। নেক্সট ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তার উত্তর হয়ে যাবে কেটু। ওকে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হবে সান্দাকফু। পশ্চিমবঙ্গের চিকেন নেক্স অবস্থিত কোন জেলায়? তা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। কোন জায়গাটাকে চিকেন নেক্স বলা হচ্ছে? তা হচ্ছে চোপড়াকে চিকেন নেক্স বলা হচ্ছে। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এখন আলোচনা করা হবে। তা হচ্ছে পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে? সেই রাজ্যের সংখ্যা কয়টি? রাজ্যের সংখ্যা হচ্ছে 5টি। ওকে, এই রাজ্যগুলো কোনগুলো? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। সবথেকে বেশি সীমানা শেয়ার করছে ঝাড়খণ্ডের সঙ্গে এবং সবথেকে কম করছে সিকিমের সঙ্গে। ওকে, পশ্চিমবঙ্গ কয়টা দেশ বা রাষ্ট্রের সঙ্গে সীমানা শেয়ার করে? এর উত্তর হচ্ছে 3টি, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। সবথেকে কম করছে নেপালের সঙ্গে এবং সবথেকে বেশি করছে বাংলাদেশের সঙ্গে। কত কিমি? সেটা হচ্ছে 2272 কিমি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ বাউন্ডারি শেয়ার করে। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গে কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? এর উত্তর হচ্ছে 5টি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। সেম কোশ্চেন যদি ইন্ডিয়ার দিক থেকে করা হয় তবে প্রশ্নটি হচ্ছে এরকম যে কর্কট ক্রান্তি রেখা
ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? এর উত্তর হবে 8টি। এখানে একটি শ্লোকের মাধ্যমে বা একটা ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো, তা হচ্ছে মিত্র প্রজা ছম রাগু। এই শব্দগুলোকে তোমরা যদি ভাগ করো তাহলে দেখবে মি মানে মিজোরাম, ত্র মানে হচ্ছে ত্রিপুরা, প মানে পশ্চিমবঙ্গ, ঝা মানে ঝাড়খণ্ড, ছ মানে ছত্তিশগড়, ম মানে মধ্যপ্রদেশ, আর রা মানে রাজস্থান, আর গু মানে গুজরাট। ওকে, এই হলো 8টি জেলা। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট প্রশাসনিক বিভাগ কয়টি? পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি। মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি, মেদিনীপুর এবং জলপাইগুড়ি। এখান থেকে কীরকম করে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে, তোমাদের একটা যে কোনো জেলার নাম দিয়ে দেবে এবং বলবে যে এটি কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে। উদাহরণ হিসাবে আমি বলছি কালিম্পং কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে, সেটা কিন্তু জলপাইগুড়ি। অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই যে জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগগুলোই জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে। এরপরে আমরা জানব পশ্চিমবঙ্গের মৃত্তিকা। পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে মোট 6টি ভাগে ভাগ করা হয়। ওকে, কি কি? পার্বত্য মৃত্তিকা, যেটা উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে দেখা যায়, এবং এই পার্বত্য অঞ্চলে বা পার্বত্য যে মৃত্তিকায় সিংকোনা চাষ হয়, যা দার্জিলিং জেলার মংপুতে অবস্থিত। পার্বত্য মৃত্তিকা কিন্তু কালো দেখতে হয়। প্রাচীন পলিমৃত্তিকা, যা ভাঙর নামে পরিচিত, এটা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে দেখা যায়, পূর্ব এবং মালদার মধ্যেও এই প্রাচীন পলিমৃত্তিকা দেখা যায়। 3 নম্বর যে মৃত্তিকা রয়েছে তা হচ্ছে নবীন পলিমৃত্তিকা। এই নবীন পলিমৃত্তিকায় কিন্তু ধান, গম, পাট সবথেকে বেশি ভালো হয় এবং এই নবীন পলিমৃত্তিকা খাদার নামে পরিচিত। এই নবীন পলিমৃত্তিকা কোথায় দেখা যায়? মুর্শিদাবাদ, নদিয়া আর নর্থ এবং সাউথ 24 পরগনার মধ্যে এই নবীন পলিমৃত্তিকা দেখা যায়। ল্যাটেরাইট মৃত্তিকা, এই ল্যাটেরাইট মৃত্তিকা ইটের মতো শক্ত এবং দেখতে লাল হয়, যা মূলত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং বর্ধমানের মধ্যে দেখা যায়। ওকে, লাল মৃত্তিকা রাঢ় অঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে এবং পশ্চিমের যে মালভূমি অঞ্চলগুলো রয়েছে সেখানে এই লাল মৃত্তিকা দেখা যায়। আচ্ছা, রাঙ্গামাটির দেশ, রাঙ্গামাটির দেশ বলা হচ্ছে, রাঙ্গামাটির দেশ, রাঙ্গামাটির দেশ বলা হচ্ছে, রাঢ় অঞ্চলকে বলা হচ্ছে রাঙ্গামাটির দেশ। এবং সর্বশেষ যে 6 নম্বরে মৃত্তিকাটি রয়েছে তা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। এই লবণাক্ত মৃত্তিকা দেখা যায় সুন্দরবন এবং উপকূলের অঞ্চলে।